মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসের দল গঠন করার পরে তৃণমূল কংগ্রেসের যে লোগো, সেই লোগো নাকি তিনি তৈরি করেছিলেন, এমনটাই বারংবার ধরে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন। কিন্তু ভুল। তুলিকা আর্ট অ্যান্ড কালচার, যার প্রতিষ্ঠাতা সোমনাথ চৌধুরী, তিনি কিন্তু এই লোগো তৈরি করেছিলেন। যে তৃণমূলের যখন লোগোটা আপনার আঁকা পরিশ্রম করে একটা লোগো, যখন আপনি টিভির পর্দায় দেখছেন, কেমন লাগছিল? আমি ভাবতে পারি, আমার মনটা ঝ্যাক করে রয়েছে, একদম পুরো ধাক্কা মেরে দিল। মানে ভয়তে ধাক্কা মারে, তো এটা আনন্দের ধাক্কা মেরেছে। আর খুব আনন্দ হলো আর কি। দেখছি ওর ইন্টারভিউ মমতা ব্যানার্জির, আমি এঁকেছি। আমার মনে ছিল, আমি তখন যেতাম মামার বাড়িতে, আমি দেখতাম কাশফুলটা কত সুন্দর, এই দিয়ে একটা আমার জীবনে কিছু করতে হবে, আমি যদি কোনোদিন কিছু করতে পারি এইটাকেই কাজে লাগাবো আমার এতে, সিম্বলে, এতে তাতে। বললাম, শুনে আমার যতটা আনন্দ হয়েছিল দেখে, ততটাই আমার দুঃখ হলো ওই সময়টাতে। কি হলো? তো অজিত পাজা তখন রিকোয়েস্ট করেন আমাকে যে এটা ভাই করে দাও, এটা আমাদের এটা হবে, তোমাকে দিয়ে করাবো। কারণ আমাদের অনেক দিন ধরে চিনতেন। তাই আমি যতবার জিজ্ঞেস করছি কী হবে না, এটা অনেক বড় কাজ হবে, তুমি বুঝতে পারবে, তোমার ব্যাপারটাও থাকবে চলবে, এরকম বলছে আমার। তখন আমি ছাত্র পরিষদে ছিলাম। আচ্ছা, কংগ্রেসের ছাত্র পরিষদ। আমি বললাম, আমার কাজটা তো আমি করেছি, কিন্তু করার পরে তো আমাকে বলে দিল, ওখানে ইন্টারভিউ দিয়ে দিল মমতা ব্যানার্জি। যদি কী বলি বলুন, আমাকে যদি বাইক দিতে এসছে, বলছে দাঁড়া 10 মিনিট বাদে আমি ব্যাক করছি, কল ব্যাক করছি। অজিত পাজা বলেছে না, হায়ার অথরিটি মানে বলছি। আচ্ছা, যিনি পুলিশ অফিসার, পুলিশের একদম উচ্চ পদস্থ হচ্ছে। তো বলার পরে বললো করছি, আমাকে বললো যখন রিং ব্যাক করলো, তখন বললো যে তুমি অনেক ফুল এঁকেছো জীবনে, পাখি এঁকেছো, ফুল এঁকেছো, সব এঁকেছো। আমি হ্যাঁ। বলে এটাও সেই বলে দাও, আমি অনেক ফুল এঁকেছি, কে কোন ফুলটা কোথায় কাজে লাগিয়েছে আমি জানি না, এটা বলতে পারি। খবরদার বলবে না, কারণ আমরা প্রোটেকশান দিতে পারবো না। তো অজিত ফোন করে বলছে যে ভাই, আমি অনেক বড় তোমার থেকে, তুমি জানো আমাকে, আমি তুমি শ্রদ্ধা করো, তুমি সব তোমার স্নেহ করি, কিন্তু আমি একটা কথা বলছি, আমি তোমার কাছে আমি জোরাত করে বলছি, আমি তোমার কাছে হেরে গেছি। কিন্তু যদি কোনো দিন আসে, সুযোগ আসে, আমি কিন্তু সবাইকে জানাবার চেষ্টা করবো এটা, যে এটা আমি করেছি, এর মধ্যে কারোর কোনো অবদান নেই। সাল 1998, 1 জানুয়ারি, এই দিনেই তৃণমূল কংগ্রেস দল গঠন হয়েছিল। গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই তৃণমূলের মূলেই যে প্রতারণা রয়েছে। কেন বলছি? মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসের দল গঠন করার পরেই তৃণমূল কংগ্রেসের যে লোগো, সেই লোগো নাকি তিনি তৈরি করেছিলেন, এমনটাই বারংবার ধরে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন। কিন্তু ভুল। তুলিকা আর্ট অ্যান্ড কালচার, যার প্রতিষ্ঠাতা সোমনাথ চৌধুরী, তিনি কিন্তু এই লোগো তৈরি করেছিলেন। আজ সেই যে ঘটনা, সেই ঘটনার সূত্রপাত ঠিক কোথা থেকে হয়েছিল তা জানতে আমরা এই মুহূর্তে সেই তুলিকা আর্ট অ্যান্ড কালচারের সামনে এসে পৌঁছেছি। যে আর্ট অ্যান্ড কালচার গত কয়েক বছর, প্রায় 36-37 বছর ধরে চলছে এবং সোমনাথ চৌধুরী তিনি চালাচ্ছেন। এবং এই যে ছোট্ট একটি ঘর আমরা দেখতে পাচ্ছি, এই ছোট্ট একটি ঘরের মধ্যেই তুলিকা আর্ট অ্যান্ড কালচারের সেই ঘরের মধ্যেই তৈরি হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের যে লোগো, সেই লোগো। প্রথমে আমরা সেই ঘরের ভিতরের ছবিটা আপনাদের দেখাবো, কারণ একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছিল 1997 সালে। এবং এখানে দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধীর ছবি রয়েছে, এবং এখানে বসেই যিনি চিত্রশিল্পী, স্বনামধন্য চিত্রশিল্পী সোমনাথ চৌধুরী, অনেকেই আপনারা সেই সোমনাথ চৌধুরীর নাম শুনেছেন, যেখানে ইন্দিরা গান্ধী তিনিও কিন্তু তাকে সার্টিফিকেট দিয়েছিলেন, তাকে পুরস্কৃত করেছিলেন। এবং এই ঘর থেকেই তৃণমূল কংগ্রেসের যে ঘাস ফুলের লোগো আজ ভারতবর্ষে প্রচার হয়েছে, তার সূত্রপাত এই ঘর থেকে। চলুন সেই চিত্রশিল্পী সোমনাথ চৌধুরী, তার সঙ্গে আমরা এবারে একটু কথা বলবো। তার কারণ এতদিন ধরে এই কথা বা এই বিষয়টা উত্থাপন করা সম্ভবপর হয়নি। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হয়তো কোনো রকম ভাবে ভয় দেখিয়েছেন, সেটাও হতে পারে। সে কারণে আমরা
প্রকাশ করতে পারিনি, কিন্তু এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তুলিকা আর্ট অ্যান্ড কালচার, যেখানে প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর ছাত্রছাত্রীরা আসেন, তারা এখানে আঁকা শেখেন। আমরা চলে এসেছি চিত্রশিল্পী সোমনাথ চৌধুরীর কাছে, যিনি এই তৃণমূল কংগ্রেসের লোগো তৈরি করেছিলেন। নমস্কার, আপনাকে বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এই যে তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসে আমরা একটা লোগো দেখি যে ঘাস ফুল আর যে ফুল রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার ধরে দাবি করেছেন 1998 সাল থেকেই যে তিনি এই লোগো তৈরি করেছেন, ট্রেনে যেতে যেতে ঘাস দেখেছেন, ফুল দেখেছেন, কি বলবেন? অ্যাকচুয়ালি শোনার পর থেকে ওই সময়টায় 97 সাল করেছিলাম আমি ওই লোগোটা। তো শোনার পর থেকে আমার এত বাজে লেগেছে, আমি তো রিকোয়েস্টও করেছি, কোনো পয়সার বিনিময় করিনি, কারণ এটা আমার অজিতদা রিকোয়েস্ট করেছিল। অজিত পাজা, হ্যাঁ। তো অজিত পাজা তখন রিকোয়েস্ট করেন আমাকে যে এটা ভাই করে দাও, এটা আমাদের এটা হবে, তোমাকে দিয়ে করাবো, কারণ আমাদের অনেকদিন ধরে চিনতেন উনি। আমি যখন উনি প্রদেশ কংগ্রেসে ছিলেন তখন আমি ছাত্র পরিষদে ছিলাম। আচ্ছা, কংগ্রেসের ছাত্র পরিষদ, সেখানে অতীন ঘোষ ছিল আমার সাথে, পার্টি ছাত্র পরিষদের সাথে একই সাথে, তো যা আরও অনেকে ছিল। তো ওই সময়তে আমি ছাত্র পরিষদে অনেক বড় বড় প্রোগ্রাম করতাম, ময়দানে হতো, তখন বিরাট উৎসব হতো, সেন্ট্রাল গভর্নমেন্টের লোক আসতো, এই করতো, প্রাইম মিনিস্টার এসছে ওখানে, আমি ওখানেই মিট করেছি প্রাইম মিনিস্টারের সাথে, হাতে হাতে ছবি দিয়েছি, উনি সার্টিফিকেট দিয়েছেন, সেটাও আছে আমার কাছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি এসেছিলেন। যাই হোক, সে তো একটা টাইম গেছে। তো ছাত্র পরিষদে খুব আমাদের মানে আন্তরিকতা ছিল, সম্মানীয় একটা জায়গা ছিল ওখানে সেই সময়টাতে, প্রত্যেকে সম্মান দিত, প্রত্যেকে বড় ছোটদের বড়দের সব সম্মানীয় একটা জায়গা ছিল। তারপর থেকে যখন ইন্দিরা গান্ধী মারা যায় তখন আমি আস্তে আস্তে দেখছি চলে এলাম, আর গেলাম না ওই দিকটাতে, পলিটিক্সেই গেলাম না কোনো ব্যাপারে। কিন্তু পেন্টার হিসাবে তো আমাকে মোটামুটি চিনতো সেখানে। তখন অজিতদা আমায় বলে যে এটা করে দাও, তুমি যদি দাও তাহলে খুব ভালো হয়, লোগো হবে একটা। তো থিমটা কি, আমাকে বললো থিমটা কি হবে না, কি চলা মানে ছোট থেকে বড় হবে এরকম একটা। আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি, ওটা ফিগার থাকবে না এ থাকবে না। তখন বললো যে তাহলে একটা কাজ করো, আমি কটা কি ফুলের ছাপ ফাপ দিয়ে একটু কটা পাঠিয়েছিল আমাকে, যে এইগুলোকে একটু মডিফাই করে কি করা যায়, মিনিং অবশ্যই চাই। আচ্ছা, সেই সময় কি তৃণমূল নামটা বলা হয়েছিল? না 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 না, কোনো কি হবে আমার বলাই হয়নি, কি হবে, লোগো হচ্ছে, লোগোটা হচ্ছে, আমি সেই হিসাবে করছি। অজিতদা বলেছে, মানে সম্মানীয় ব্যক্তি আমার বলেছে আমি করতেই হবে, না এটা আজকে থেকে শুরু করো, আজকেই আমাদের আছে, দুদিন আগে বলেছিল, কাজ আছে, আমার কাজ ছিল করি। তখন আমি দেবার পরে তখন বললো ঠিক আছে, তুমি কালকের মধ্যে একটু দাও আমাকে, 12টার ভেতরে একটু করে দাও। আমি সকাল 8টা থেকে শুরু করেছিলাম, লেআউট সাধারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো করে তখন কালি ওই অজিত পাজার ওখানে ওদের নিত্য পুজোর একজন পুরোহিত আছে, কালী ভট্টাচার্য বোধ হয়, এখন উনি বেঁচে আছেন। তো ওনাকে দিয়েই প্রথম আমাকে আনে আমার বন্ধু সমীর মুখার্জি, মারা গেছে ক্যান্সারে। তো আরও ছেলে এসেছিল সব কংগ্রেসে, বললো অজিতদা একটা রিকোয়েস্ট করেছে, তোমাকে দিয়ে করাবে, তুমি একটু দিয়ে দিও, ওই কালীদাকে দিয়ে পাঠাবে, তুমি ওইটাকে করে দিও। আমি কি পাঠাক, ঠিক আছে পাঠাক না। তখন কালীদা সাইকেল করে এসে আমাকে দিয়ে, মানে কি হবে এটা, লুকোচুরি ব্যাপার করছো কিরকম, না দরজা বন্ধ করে করবে, দরজা খুলবে না, কাউকে দেখতে দেবে না, সেই সময় তো বামফ্রন্টের সময়। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি হচ্ছে এটা কি, এটা বুঝতে পারছি না তো, কেন এরকম একটা ছোট ফুল আঁকবো, সেখানে বলছে করতে দেবে না, দেবে না। তো যাই হোক, তো আমি তো শুরু করলাম, করে 3-4টে লেআউট করার পরে আমি আবার ডাকলাম যে আবার এসো কালীদাকে। কালীদা নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে অজিতদা বললো যে না ভাই এরকম না, একটু এরম মিনিং করো, যেটা
জল খাবে, গাছ মাটি থেকে জল আসবে, ও বড় হবে, এরকম। আমি ঠিক আছে, আবার করলাম, মডিফাই করে দিলাম। করে দেওয়ার পরে বলে আরে একটু দেখো না, তোমার যত ক্ষমতা আছে, আমি বলতে পারছি না কিন্তু হয়ে গেছে, যে আর একটু ক্ষমতাটা দাও তোমার এখানে। আমি বললাম ঠিক আছে দাদা, দিচ্ছি, দাঁড়ান। নিয়ে কমপ্লিট করে A4 সাইজে করলাম। করে আমি বললাম, দেওয়ার পরে বললো আমি একটু সামনে যাব, আমার বললো। আর না, এখানে আসবেন না, কারণ এখানে ইলেকশনের একটা ব্যাপার, বুঝতে মানে পারছেন, অজিত পাচা আপনাকে অজিত ভাই বলছে। আসবে বলছিল এখানে। তা আমি বললাম না দাদা, দেখলে বুঝে নেবে না, বুঝতে পারবেন, আমি আমার লাল লাইটটা আমি গাড়ি চট দিয়ে চাপা দিয়ে দেবো, অসুবিধা হবে না খুব একটা, আমি তো যাবো তোমার ওখানে গিয়ে কথা বলে দেখে একটু সামনাসামনি করে একটু 5 মিনিটে চল। না দাদা, আসবে না প্লিজ, আমি আপনাকে যতবার ইচ্ছা হবে আমি পাঠিয়ে দেবো, আপনি পাঠান, বা ঠিক আছে, তাই তাই হোক। করার পরে তখন অযোধ্যা বললো দেখে ফার্স্ট ক্লাস, ফাইনাল এটা, এবার ফাইনাল টাচ দিয়ে তুমি 1 ঘন্টার মধ্যে আমার দিয়ে দাও। আমি ওটাকে ভরাট করলাম ভালো করে, সুন্দর করে, লেআউট তো, মানে কাটা 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 থাকলে না থাকলে অসুবিধা হবে, লোগো হবে। তাই আমি যতবার জিজ্ঞেস করছি কি হবে কি হবে, না এটা অনেক বড় কাজ হবে, তুমি বুঝতে পারবে, তোমার ব্যাপারটাও থাকবে জড়িয়ে, এরকম বলছে আমাকে। মানে আপনার নামটাও থাকে। নামটাও থাকবে, এই সব হলো। আমি বললাম ঠিক আছে, বলে একটা কাজ করো, 12টার সময় কোথাও যেও না, যেখানেই থাকো টিভিটা দেখবে সেইখানে গিয়ে। মানে এটা হচ্ছে 1998 সালে 1 জানুয়ারি দুপুর 12টার সময় আপনি দেখবেন টিভি, মানে যেদিনকে উদ্বোধন হয়েছিল তো, সরকারটা ফর্ম হ্যাঁ, ফর্ম সেদিনকে আমি করেছিল। দেখছি, হুম, সেদিনকে মানে আমার দল দেখতে গঠন বলেছে, হয়েছিল। ওই সময়তে দেখতে বলেছিল। হুম। আমি বললাম যে ঠিক আছে দেখবো। মা 12টা বাজে, আমি তো আনচান করছি, 5 বাজে, এই 7 বাজে, 3 বাজে করতে করতে 12টা বাজলো। আমি বললাম দেখি, অত বড় একজন মন্ত্রী, সে আমাকে বলছে সেন্ট্রাল মিনিস্টার, তাহলে আমার দেখতেই হবে। তারপরে নিয়ে দেখলাম, খুলে দেখছি যে 3 জন দাঁড়িয়ে ছিলেন। এই আমার বুকটা ধাস করে উঠেছে, এই ফুলটা তো আমি আঁকলাম সকালবেলা, এই ফোনে চলে গেল 3 জনে, অজিত পাজা, সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল, আর মমতা ব্যানার্জি ছিল, 3 জনে দাঁড়িয়ে আছে। আমার মনে খুব আনন্দ হলো, আর বাবা এই ওটা কি করে দেখি। তারপরে শুনলাম যে আমরা পার্টি করলাম, আজ থেকে শুরু হলো, এইটা আমাদের সিম্বল, আমরা এই নিয়ে এগোবো, আমরা এই নানা রকম কথা বললো। আমি বললাম ও আসল এটাই, আচ্ছা তৃণমূল নাম হলো, এটা মিনিং হচ্ছে এই ওই 3টে তেরঙ্গা, আমি বলেছিলাম তখন যে 3টে ঘর আছে, মানে 3টে রং থাকবে ওর ভেতরে, কিন্তু ভারত তো ভারতের মধ্যেই বড় হবে। মানে সেটাই আপনি বলে দিয়েছিলেন যে হ্যাঁ, যে 3টে রঙের মধ্যে কোন কোন রং থাকবে, কোন কোন রং যেহেতু থাকবে, ভারতের হ্যাঁ, রং ন্যাশনাল যেগুলো। ফ্ল্যাগ থাকবে, আর এটা তো সর্বভারতীয়, মানে সব ভারতের ব্যাপার হবে, সেই ভারতীয় যেন ব্যাপারটা থাকে, এই হিসাবে করেছিলাম। বারবার এই মিনিংগুলো বলছিলাম, এই মিনিংটা আমাকে জিজ্ঞেস করছিল কি করেছো, এটা কি করেছো। আচ্ছা ঠিক, 2টো ফুল দিয়েছো, খুব ভালো হয়েছে, একটা ছোট একটা বড়, দুটো আছে দেখবে। আচ্ছা, এই যে তৃণমূলের যখন লোগোটা, হুম। আপনার আঁকা পরিশ্রম করে একটা লোগো, যখন আপনি টিভির পর্দায় দেখছেন, হুম। কেমন লাগছিল? আমি ভাবতে পারি, আমার মনটা ঝ্যাক করে উঠেছে একদম, পুরো ধাক্কা মেরেছে ভেতরে, মানে ভয়েতে ধাক্কা মারে তো, এটা আনন্দের ধাক্কা মেরেছে, আর খুব আনন্দ হলো আর কি। এরকম খুব খুব ভালো জিনিস হলো, এটা একটা স্থাপিত জিনিস হবে, বেশ ভালো সুন্দর পার্টিটা হচ্ছে। আর ওকে আমরা তখন মমতা ব্যানার্জিকে মনে মনে খুব ভালোবাসতাম সবাই, তখন সেই সময়তে, আমি আবার বলছি। আপনি তৃণমূল কংগ্রেস করতেন না, না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতেন। কোনো দিন না, চেঞ্জ চাইছিলাম, বামফ্রন্টে যেটা চেঞ্জ চাইছিলাম, চেঞ্জ কে দেখবে এই একমাত্র দিতে পারে, এরকম একটা ছিল ইমেজটা। তো সেই হিসাবে ওকে যা করেছি। তখন দেখার পরে টিভিটা দেখলাম, হয়ে গেল ওদের অধিবেশন শেষ, আমি চুপচাপ রইলাম, দেখে বন্ধ করে। আমার খুব আনন্দ হচ্ছে, একে ফোন করছি, ওকে ফোন করছি, দেখি বলছি, বলতে বলতে দেখি বলছে টিভিটা খোল, আমাকে আমার বন্ধু বলল। কেন? আবার খুললাম, দেখছি ওর ইন্টারভিউ মমতা ব্যানার্জির। আমি বললাম এই মধ্যে 5 মিনিটেই, মানে বলার সুযোগ হলো না। অজিতদাকে যে বলবো আমি পরে, এসে ফিরবে, তারপর তো বলতে হবে, এটা রিল্যাক্সের ব্যাপার আছে তো, তার বলবো, তো সুযোগটা দিল না। দেখলাম ইন্টারভিউ চলছে, এই আমি এঁকেছি, আমার মনে ছিল, আমি তখন যেতাম মামার বাড়িতে, আমি দেখতাম কাশফুলটা কত সুন্দর, এই দিয়ে একটা আমার জীবনে কিছু করতে হবে, আমি যদি কোনোদিন কিছু করতে পারি এইটাকেই কাজে লাগাবো, আমার এতে সিম্বলে, এতে তাতে। বললাম, শুনে আমার যতটা আনন্দ হয়েছিল দেখে, ততটাই আমার দুঃখ হলো ওই সময়টাতে। এ কি হলো, এই স্বীকারোক্তি তো দিতে পারত, মানে সমস্ত ক্রেডিট মমতা নিয়ে নিল, বন্দ্যোপাধ্যায়। পুরোটাই নিয়ে নিল। আমার কোনো মানে ওর ভেতরে কোনো আমার সুযোগই নেই, আর আমি এঁকেছি তার প্রমাণও নেই কিছু। ওই ধারে কাজ দিয়ে গেল না, ও নিজে করেছে ওটা হাতে।
সেটাই নিয়েই ও আচ্ছা, মানে- সেই সময় আপনি প্রতিবাদ কেন করলেন না বা কেন বললেন না? এই অজিত পাজার জন্যই আপনি সেই লোগো এঁকেছিলেন, হ্যাঁ। যদিও বা জানতেন না তৃণমূল কংগ্রেসের জন্য, আমি কিন্তু কেন বললেন না বা আমি করলেন না? বলিনি, তোমাকে বলি আমি বলিনি একটা কারণ। সেটা হচ্ছে প্রথম, এই প্রশাসনের আধিকারিক অনেক উচ্চ স্তর মানে উচ্চ লেভেলের, সে আমার সাথে বন্ধুত্ব ছিল, খুব আমার ফ্যান ছিল, উনি গান গাইতেন, হয়তো সবাই বুঝে নেবে কে সেই সময়টাতে। হুম, তো ওনাকে আমি ফোন করলাম হুম, যে দাদা এরকম আমার এরকম বললো এরকম। ও তার মধ্যে আবার ওই সব বিভিন্ন চ্যানেলটা সব এসছে আমার কাছে বাইট দেওয়ার জন্য। হুম, বলে একটু বাইট দিন না, দুটো বাইট দেবেন, একটা সই করবেন। মানে কিসের জন্যে? বলে এরকম এরকম ওই যে ফুলটার জন্যে। অলরেডি তখন আমি দেখে নিয়েছি ও উদ্বোধন মানে ওটা বলে ইন্টারভিউটা করে দিয়েছে। সে সময় তো আমি বলতে পারি না। আমি বললাম, না না দাঁড়ান দাঁড়ান। 3-4 জন ছিল বাইরে ক্যামেরা নিয়ে, আলাদা আলাদা সব কোম্পানি। হুম, ঠিক আছে, ভালো কথা। তো ফোন করার পরে বলছে কি করেছো তুমি? আমি বললাম আমি, বলছে হ্যাঁ তোমার কাজ তো ওটাই। আমি বললাম আমার কাজটা তো আমি করেছি, কিন্তু করার পরে তো এ আমাকে বলে দিল, ওখানে ইন্টারভিউ দিয়ে দিল মমতা ব্যানার্জি। তো যে কি বলি বলুন, আমার কাছে বাইক নিতে এসছে, বলছে দাঁড়া 10 মিনিট বাদে আমি ব্যাক করছি, কল ব্যাক করছি। অজিত পাজা বলেছেন? না, হায়ার অথরিটিস মানে বলছি। আচ্ছা, যিনি পুলিশ হ্যাঁ, অফিসার। পুলিশের একদম উচ্চ হুম, পদস্থ হচ্ছে আর কি। হুম, তো বলার পরে বললো করছি, আমাকে বললো, যখন রিং ব্যাক করলো তখন বললো যে তুমি অনেক ফুল এঁকেছো জীবনে, পাখি এঁকেছো, ফুল এঁকেছো, সব এঁকেছো। আমি হ্যাঁ। বলে এটাও সেই বলে দাও, আমি অনেক ফুল এঁকেছি, কে কোন ফুলটা কোথায় কাজে লাগিয়েছে আমি জানি না। হুম, এটা বলতে পারে। হুম। খবরদার বলবে না, কেন? কারণ আমরা প্রোটেকশন দিতে পারবো না। ডিরেক্ট বলে দিল। তার কারণ ও যে ও ওটা তো হলো, প্রোটেকশন দিতে পারবো না। আমি তো আর কন্ট্রোভার্সিতে যাবো না তার সাথে। আমি বললাম, দাদা তাই? বলছে হ্যাঁ, কিন্তু ভালো কথা বলে দিলাম। কিন্তু আপনি কি করে, মানে উনি কি করে বলছেন যে প্রোটেকশন কেন? প্রোটেকশন বিষয়টা এই কেন? জন্যেই বলছে তারপরেই খানিক বাদে আমাকে অযোধ্যা ফোন করেছে। হুম, ল্যান্ডলাইন ছিল তখন, আমি সবারই ল্যান্ডলাইন তখন আমার প্রায়। তো অযোধ্যা ফোন করে বলছে যে ভাই আমি আমি অনেক বড় তোমার থেকে, তুমি জানো আমাকে, আমি তুমি শ্রদ্ধা করো, তুমি সব তোমার স্নেহ করি, কিন্তু আমি একটা কথা বলছি, আমি তোমার কাছে আমি জোরাত করে বলছি, আমি তোমার কাছে হেরে গেছি। কিন্তু আমি বলি ঘটনাটা, আমি বলবো কি, আমি বলার আগে মধ্যেই নিজে ডিসিশন নিয়ে নিলে, এবার যদি আমি কিছু বলতে যাই তখন পার্টিটা ভেঙে যাবে, কিন্তু ওইখানেই গন্ডগোলটা লেগে যাবে। হুম, ও পাগলি, যাই বইটা বলছি না আমি আর, ওরকম করেছে। তো তুমি একটু মানিয়ে নিও, আমি জানো তোমার জন্য আমি ছোট বই ছেপেছিলাম 1 লক্ষ প্রায়, ছোট ছোট বই, 2 পাতা না হুম, 3 পাতার, চুপচাপ খুলে ছাপ, এই সোমনাথ আমাদের এটা দিয়েছে। হুম। আমি এই ঘরের ভেতরেই ওটাকে, বাইরে যাতে একটাও না যায় উড়ে, আমি ঘরের ভেতরেই ওটা ডিস্ট্রয় করে ফেলবো। মানে অজিত পাজা 2-3 পাতার বই ছেপেছিলেন 1 লক্ষ যাতে প্রায় প্রচার হয় যে প্রচার এটা হয়। কে আপনি করেছে? ওই যে লিখেছেন। ফর্ম করলো, এটা আমি যে দিয়েছি হুম, তারও একটা জায়গা দিল, নিয়ে এই চুপচাপ খুলে ছাপ, মানে সেই সময় ওই ডিস্ট্রয় করে বইটা দিয়েছে। ডিস্ট্রিবিউট করবে সবার কাছে, চুপচাপ খুলে ছাপ, এরকম একটা জায়গা ছিল। হুম, ওই লক্ষ্য প্রায় 1 লক্ষ বলেছিল আমার, যাই হোক। হুম, তো বলার পরে তখন আমি বললাম যে খুব বাজে লাগলো দাদা আমার, ঠিক আছে একটু স্বীকারোক্তি দিলে কি হতো, কিছু তো ক্ষতি হতো না। বলে ওটাই কে বলে, আর কি বলবো তোমাকে ফোনে। তো যাই হোক, একটু একটু মানিয়ে নিও, আমি খুব লজ্জিত তোমার কাছে, আমি হুম, বলে দিচ্ছি। আর আশীর্বাদ করো যাতে মনে মনে যে ফুলটা যেন, আমি বললাম দাদা দুঃখ লেগেছে, আশীর্বাদ করবো কি করে, আমি পারি না এটা। হুম। আমি তো অত প্রফেশনাল নই যে আপনাদের এটা প্রফেশনালি দিয়েছি, তার বিনিময়ে আমায় কিছু দিয়েছেন, তা তো নয়। তবে এটুকু বলবো যে যদি কোনোদিন দিন আসে, সুযোগ আসে, আমি কিন্তু সবাইকে জানাবার চেষ্টা করবো এটা, যে এটা আমি করেছি, হুম। এর মধ্যে কারুর কোনো অবদান নেই, কারণ আমার তো প্রফেশন এটা, এই হিসেবেই উনি পাঠিয়েছেন আমার কাছে। তো এই রকম করে এটা শেষ হলো চ্যাপ্টারটা। আচ্ছা, আপনি যে বলছেন যে সে সময় যদি এমন কোনো মানে প্রোটেকশন আপনাকে পুলিশ দিতে পারবে প্রোটেকশন না, দিতে এটা কেন? কারণ 1998 সালে তখনও তো তৃণমূল কংগ্রেস ক্ষমতাতেই আসেনি, সরকারেই আসেনি। ক্ষমতায় আসেনি, ওই দলটা তো খুব স্ট্রং হলো না, ওর সাথে যে দলটা ছিল সেই দলটা খুব মানে যেহেতু জড়ি। তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস এক একটা হ্যাঁ, ছিল। এই সময়তে দলটা ছিল, ওর ওর বদনাম তো সাপোর্টাররা মেনে নেবে না। হুম, ও তো মায়ের চেয়েও বেশি ভালোবাসে, তখন মানবে কি করে? ওর বদনাম হয়ে গেল তো, তার মানে ও মিথ্যাবাদী হয়ে গেল। কিন্তু আমি জনম ভোট ভেবে নেবো যে জন্মটাই কিন্তু মিথ্যে,
কারণ সিম্বলটা আমি করেছি, জোর দিয়ে বলবো, ভালো করে বলবো। আর সবাই জানে এটা, প্রতিটি প্রশাসনের লোক জানে, আমাকে দেখলেই বলে এই চিনিস তো এই সিম্বলটা দাদা, এরম এরম বলে। অতীন আফসোস করেছে যে তোমাকে একটু স্বীকৃতি দেওয়া উচিত ছিল। সত্যিটা বলে দিচ্ছি, সাধন পান্ডে বলেছে তোর দিদি আমি কি বলি বলে, তোমার বোন দেখো কি অবস্থা। ওই কোনোদিন সুযোগ পাই আমি বলবো, আর কেউ বলতে পারেনি, ওর মুখে মুখে কেউ কথা বলতে পারে না, সবাই পছন্দ করে না ওরমভাবে, সামনে একটা বেইজ্জত করে দেবে, কেউ আর সামনে যায় না, এরকম একটা আছে শুনেছি আমি। যাই হোক, কেউ বলেন সৌগতদা জানে, ওই তো সৌগতদা এসেছিল তুলিকাতে বসে আছে দেখো, সৌগত রায় ও জানে, ওকে বলেছি গল্পটাই বললাম যে আমি জানি সবই, তার যা দেখো কি করবে না করবে, তখন রুলিং পার্টি মন্ত্রী। তো এইভাবে এই জন্যে আমি বলতে পারিনি, আমার বারণ করেছে না। এরপরে আমি কার কাছে যাব যদি কিছু হয়? প্রশাসনের কাছে যাব, প্রশাসন নিজেই বলছে যে বলো না, এখন অশান্তি হয়ে যাবে। মানে তৃণমূল কংগ্রেস সরকার যখন গঠন হয়নি, যখন শুধুমাত্র একটা দল ফর্ম হয়েছে, তখন থেকেই একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে এবং তারই সঙ্গে প্রতারণা, মানে তৃণমূলের যে মূল, সেই মূলের গোড়াতেই রয়েছে প্রতারণা। আচ্ছা আপনাকে স্যার, জন্ম থেকেই মিথ্যে হয়ে গেল। স্যার আপনাকে হ্যাঁ। নাম তো দেওয়া হয়নি, পারিশ্রমিক দেওয়া হয়েছিল? না, আমি বলেছিল আমি নিইনি, ওটা নিই। একটা লোগো করতে বিরাট ব্যাপার, কিন্তু লোগোটা কিন্তু অত ইজি অবশ্যই। নয়, দেখতে খুব সোজা ওটা, কিন্তু লোগোটা হাতে করেছি তো অনেকটাই টাফ, অনেকটাই টাফ। একটা লোগো করতে গেলে প্রচুর ঝামেলা, একটা লোগোর খরচাও অনেক হয়, পেন্টিংয়ের থেকে অনেক বেশি একটা লোগোর দাম, কারণ স্থাপিত হচ্ছে না ওটা। তো যাই হোক, সবই দিয়েছিলাম, কিন্তু লাস্টে এরকম পেয়ে চুপ করে গেছিলাম আমি। কিন্তু এখন আমার মনে হয় একটু একটু বলি সত্যিকারে সবাইকে। সবাই আমাকে, প্রচুর মানুষ বলেছে এবার বলো, এবার বলো, সবাই বলেছে এবার বলো, আর কোনো অসুবিধা হবে না তোমার, কিছু কি অসুবিধা, কোনো অসুবিধার ব্যাপারে সত্যিটা বলছো তুমি। স্যার আপনাকে একটা রাজনৈতিক, যদিও বা আপনি এই মুহূর্তে রাজনৈতিক কোনো দলের সঙ্গে যুক্ত নন, তৃণমূল কংগ্রেসের এই 15 বছরের যে সমাপতন হলো, 80টা বিধায়ক এই মুহূর্তে রয়েছে তৃণমূল কংগ্রেসে, কিন্তু তাদের অন্দরেও অনেক ক্ষোভ বিক্ষোভ রয়েছে। কাকলি ঘোষ দস্তিদার বেরিয়ে যাচ্ছেন, আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন, বিভিন্ন যে ক্ষোভ রয়েছে। এটা এই যে প্রথম যে আপনার চোখের জল, যে আপনার যে পরিশ্রম, সেটা যেভাবে নিজের নাম করে নিয়ে নিয়েছে, মানুষের সঙ্গে প্রতারণা, তার জন্যই কি আজকের এই তৃণমূল কংগ্রেসের ফল? অবভিয়াসলি এটা আজও পর্যন্ত আমার এই ক্ষোভটা আছে, বললো না কেন? ও যাকে তাকে তো সম্মান দিয়েছে, তো আমাকে স্বীকারোক্তিটা করা উচিত ছিল। আলটিমেটলি আমি এটা বলবো, আমার কোনো দরকার নেই, কিছু দরকার ছিল না আমার, আমি পলিটিক্স করি না, ওই জায়গায় যাবোও না, কিন্তু স্বীকারোক্তিটা দিই, ওটাই তো চাই, আর কি চাই, আমাদের কিছু চাই না তো। তো সেটা পাইনি, কখনোই পাইনি, আর কেউ সাহস করে বলতেও পারেনি, ভাঙতেও পারেনি, আর কোনো অপোজিশনের কাছে আমি যাইনি। তারা চেয়েছিল যে আমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সিতে যাবে ওইখানে, আমি সুযোগটা দিইনি তাদেরকে। তো যাই হোক, এটা এইভাবেই হচ্ছে। আর ও প্রথম থেকেই মিথ্যে, যখন আমরা কোনোদিনও ভালো হতে পারিনি, সবাই বলেছে ভালো ভালো, যখন আমি তখন বলি না, আমি ওকে মানবো না, কারণ আমার সাথে প্রতারণা করেছে একটা জিনিসে। প্রথম শুরুতেই ও আমাকে ধাক্কাটা দিয়েছে। আমি পার্সোনালি বললাম আমি ঠিক এই নয়, আমি কোনো পলিটিক্সে যাইও নি তার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে কখনো? না, কোনোদিন হয়নি। আমাকে বলেছিল টেবিল কনফারেন্স করবে বলে, নাম বলছি না কোন রিপোর্টারে, অনেক বড় রিপোর্টার, অনেক বড় চ্যানেল, আমি রাজি হইনি, যেহেতু টেবিল বারণ কনফারেন্স বলতে? হ্যাঁ, টেবিল টেবিল কনফারেন্স মানে ওই যে তোমার ওকে ধরবে, মমতাকে ধরবে, আমাকে ধরবে, একে আর ওই স্টুডিওতে ওরা কথা বলবে। আচ্ছা, এই তৃণমূলের লোক, হ্যাঁ, ওই যে কনফারেন্স লাইন নেয় না যেটা, ওই তৃণমূলের মমতাকেই দিয়ে প্রশ্নটা করবে যে আপনি ইন্টারভিউটা দিলেন তো আপনি তো করেননি, যে করেছে সে তো আমাদের লাইনে আছে, এরকম একটা। আমাকে যেহেতু অপর থেকে বারণ করেছিল, না সময় দিও না, তোমার কিন্তু ওখানে কালি লেগে যাবে, দাগ লেগে যাবে তুলিকাতে, এতদিনের পরিশ্রমটা নষ্ট হয়ে যাবে। তা আমি আর দিইনি সেই সময়তে, এইভাবেই ছিল। কিন্তু আমি জন্ম থেকে আমি কংগ্রেসে ছিলাম, সবাই জানি। ইন্দিরা গান্ধীর হাতে ছবি দেওয়া থেকে আরম্ভ করে, রাজীব গান্ধীকে আর্যকরে ছবি দেওয়ার থেকে আরম্ভ করে, মানে তখন সাধন পান্ডে আমার সাথে আমার খুব ভালোবাসতো সাধন পান্ডে। সাধন পান্ডে পারমিশন নিয়ে রাজীব গান্ধীকে ছবি দেওয়া, রাজীব গান্ধীর বাবার, রাজীব গান্ধীর দাদুর, এরকম ছবি আমি দিয়েছিলাম। এবং সেই ছবিগুলো তো তাদের কাছে এখনো আছে, নিজে হাতে নিয়েছে, দাঁড়িয়ে কথা বলেছে,
ইয়ার্কিও মেরেছে রাজীব গান্ধী তো সেই সময়তে। তো যাই হোক, ওটা ছিলাম, ভালো লাগতো আমার, কংগ্রেসটাই জন্ম থেকে ভালোবাসতাম আর কি। তা সাধনদা খুব কাছের লোক ছিল আমার, যা বলতাম তাই করতো, আর যেটা বলতো আমরা সেটাই করতাম তখন। কিন্তু ছাত্র পরিষদটা আমাদের কাছে মেইন ছিল, কলেজগুলো দেখা এ করা সেসবগুলো খুব করতাম। এইভাবেই চলতে, তারপরে আমার বাজে লাগলো এইসব নোংরা জায়গায় আমি যাব না। আমার এই জন্য মুহূর্তে শান্তি লাগছে আপনার? দারুণ শান্তি লাগে, মনে হচ্ছে সত্যি বলবো, এত চারদিকে আমি পার্টিকুলার ওনার দোষ বলে বলছি না, এই পার্টিটার এমন হয়েছিল। আমি একটা ছোট্ট কথা বলবো একটা, যেটা আমি অবশ্যই। কোনোদিন বলাটা ঠিক হবে কিনা জানি না। আমার এখানে তো বহু সোশ্যাল ওয়ার্কে আমি মধ্যে যুক্ত থাকি অনেক হ্যাঁ। রকম ভাবে, থ্যালাসেমিয়া, ক্যান্সার, এদের সাথে থাকি, প্রত্যেক বছর প্রোগ্রাম করি নিয়ে আসি। তো একজন এসে একজনের মা বললো, আমার একটু ছেলেটা একটু কথা বলবে, একটু কথা বলবে। হ্যাঁ বলবো, কেন বলবো না। বলছি একটা কিডনি না পেয়েছি জানেন তো, আর একটা কিডনি ব্যাংক আছে রাজ্য সরকারের, আপনি কি কিডনি ব্যাংকে একটু এটা করে দেবেন, আপনি তো জানাশোনা অনেক আছে। আমি বললাম হ্যাঁ করে দেবো, আছে তো লোক, আমি বলে দেবো। তো রাজ্য সরকারের মানে তো তখন সুধাংশু সিং আমার অনেক কাজ করে দিয়েছে, এমপি ছিলেন যখন, মারা গেলেন রিসেন্টলি, 5-6 দিন হচ্ছে। তো সুধাংশুকে অনেক কাজ করিয়েছি আমি, ডায়ালিসিস ফ্রি করার জন্য অনেকের কাগজপত্র দিয়ে। তো ওইটা করার পরে বলে আমি একজন বেশ উঁচু দরের মানুষকে বললাম, তৃণমূলে আমাকে খুব চেনে ভালোবাসে সবই। আমি বললাম যেই বলে ঠিক আছে আমি একজনকে পাঠাবো, তার সাথে কথা বলে নিই। আমি বললাম কথাটাও যেই বললাম, আমি বললাম যে দেখুন একটা কিডনি ব্যাংক আছে রাজ্য সরকারে, কতটা চিপে দেবে, কত কি নেবে একটুখানি বললে ভালো হতো। তাই বললাম, তখন বলে কত দেবে, প্রথম আমাকে এটা বলেছে, আমি জীবনে যেটা শুনিনি। মানে এটা কোনো মন্ত্রী বলেছেন? না মন্ত্রী না, তৃণমূলের বড় নেতা আচ্ছা। লেভেলের, ওই লেভেলের, হ্যাঁ। সে একজনকে পাঠিয়েছে, ও নিজে বলবে না কিছু, আচ্ছা। পাঠিয়েছে, সে বলছে কত দেবে। হুম। আমি তো বুঝতেই পারলাম নিশ্চয়ই শেখানো ব্যাপার আছে। আমি বললাম, কত দেবে, কেন, কি কি দেবে, গরিব মানুষের জন্য দেবে কি করে। হুম। বলছে না, অনেক 3-4 দিনের জন্য খাটনি আছে, যাবে লোক যাবে, অনেক কিছু বললো। আমি তো কোনোদিন করিনি, যত করেছি আমরা কংগ্রেসের থেকে তখন সব বিনা পয়সা, কলেজে ভর্তির থেকে আরম্ভ করে সব, একটা নয়া পয়সা তখন কেউ নিত না। আর কোনো রাজনীতি তো এটাই, মানুষের সেবা। 100 বার আমি তো বলছি অন্তর থেকে ভালোবেসে যেতাম, আমাদের কোনো ছিল না। সাধন পান্ডে আমার 2 জায়গায় চাকরি দিয়েছিল, গভর্নমেন্ট সার্ভিস দিয়েছে, এই নয় যে ফালতু চাকরি। একটা এই ইন্ডিয়ান গ্যাস আছে না, ইন্ডিয়ান গ্যাস, ওতে বলেছিল। তারপরে একটা কি কোম্পানি দিয়েছিল, আমি করিনি, কিন্তু লোকটা দিয়েছিল আমাকে। কিন্তু তার বিনিময়ে কোনো পয়সা কড়ির ব্যাপার ছিল না, কোনোদিনই না। আমরা এতদিন এত ওখানে থাকতেও, ছাত্র পরিষদ থাকতে অত উপকার আমরা করেছি, এদিক ওদিক থেকে সব রকম ভাবে, হসপিটালে এতে তাতে 1 পয়সা কেউ চাইনি আমাদের কোনোদিন। এই শুনলাম প্রথম পার্টিটা ফর্ম করেছে, সেই সময়তে বর্ধমানে এসেছিল আমার কিডনি। মানে এটা হচ্ছে 1998 সালের কথা। 98 সালে কথা বলছি, 98 কি 99 হবে হয়তো, ওইরকম টাইমে বলেছে কত দেবে। আমার শুনে মাথা গরম হয়ে গেছে প্রথম কথা, তারপরে অনেক ধাক্কাও আচ্ছা, খেলাম। নাম বলা যাবে সেই মন্ত্রীর? না, যে লোকের ছিলেন। নাম বলতে পারবো না, বলা যাবে না, বলবো না। ওই শুধু নাম বললে তাকে হ্যারাসমেন্ট করে লাভ নেই। সে বললো আমি বলিনি, আমি কোথায়, আমার মনে নেই, ওটা বললে হবে, ধুমধাম বলে দিচ্ছে, অনেক কিছু বলতে পারে। কিন্তু আমি যে ঘটনাটা সেটা বললাম, একটাই বললাম, কিন্তু দুটো বলিনি না। তারপর থেকে ওদের কাছে আমি কোনো রকম ভাবে কিছু চাইতে যাইনি, কোনো রকম ভাবে হেল্প নিতে যাইনি। আমি বলে দিতাম তোমরা নিজেরা যাও, যা পারবে করবে, আমি গেলে কাজ হবে না, টাকাও নিতে পারবে না আমার থেকে, কাজও তোমাদের করে দেবে না, অর্থাৎ নিজেরা যাও, বলবেও না আমার নাম ভাব কিছু। এইরকম ঘটনার জন্যে এই দলটাকে আমার সত্যি ভালো লাগতো না। সবাই যে এরকম তা বলবো না, সেটা আপনি প্রথম থেকে কিন্তু বুঝেছেন, অনেক মানুষে বুঝতে 15 বছর সময় লেগেছে। কিন্তু আমার ধাক্কা লেগেছিল সিম্বলটা কেন বললো না, লোগোটা যে আমি করলাম। আমি তো মিথ্যা কথা বলবো না, এটা সব জানে। সেই লোকটা চলে গেছে, এখন কালিদা রয়েছে, কালিদা 10,000 করে নিয়ে গেছে। মানে যে লোগোটা আপনার এই তুলিকা আর্ট অ্যান্ড কালচার থেকে অজিত পাঁজার বাড়িতে নিয়ে গেছেন, তিনি এখনো রয়েছে পুরোহিত। তিনি এখনো অজিত পাঁজার বাড়িতে পুরোহিতের কাজ করেন। কাশী বৈদ্যনাথ পুজো করে, এখনো পুজো করে, কালিদা বেঁচে রয়েছে এখন। সবাই জানে কালিদা বলে নয়, এখানে কেউ জানে না এরকম নেই, মন্ত্রীমহলে সব জানে। আমি লালবাজারে 14 বছর ধরে জাজমেন্ট করতে যাই, জাজ হিসাবে যাই আমি।
লালবাজারে। আচ্ছা। হ্যাঁ, ওই যে ইন্টারন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে হয় না, হুম হুম 26শে জুন, হুম আমি সিলেক্টেড ওখানে। আমাকে নিয়ে যায় ওরা, পুলিশ থেকে নিয়ে যায় ওখানে। সব দেখি, আমি জানি না যে ওটা জানে, ও সবাই জানে, যে চেনে না আমাকে সেও জানে আমি করি। আচ্ছা, শুধুমাত্র তো তৃণমূল কংগ্রেসের লোগো নয়, এর আগে যখন মরিচ ঝাঁপি হ্যাঁ, বা ছবি আরো ছবি ছবির হ্যাঁ, সমস্ত ছবি তো আপনিই করেছেন। ছাত্র পরিষদের যখন প্যাভিলিয়ন সাজাই, তখন 50টা ছবি হয়েছিল, হুম 20x30, এক একটা বোর্ডেই এরকম বড় বড় হুম 50টা, মানে বুঝতে পারছি কত বড় জায়গা। হুম 50টা ছবি আমাকে বলে হুম যে এরকম, তখন ছিল জয়ন্ত ভট্টাচার্য, হুম ছাত্র পরিষদের প্রেসিডেন্ট। তা আমাকে বলে যে ঘটনা করে সাধনা সরকার, মনে আছে আমার, প্রিন্সিপাল ছিল না, মারলো তাকে, না জল না দিয়ে, হুম সিপিএম পার্টি। হুম তো এরকম সব ছিল, মরিচাপি হয়ে যাবে অনেক ছবি, সেসব আরও ভয়ঙ্কর রূপ দিয়ে সব করে দিয়েছিলাম। তো ছাত্র পরিষদের মানে সেই সমস্ত আঁকা আঁকা আপনার। সেই সমস্ত আমার সব একটা একাই করেছি আমি, ওটা কাউকে দেয়নি, তোমাকে দিলাম, তুমি দায়িত্ব নিয়ে দেবে। হুম আমি ওই বেশি রাখতাম না এখানে, কারণ তখন তো এগেনস্ট পার্টি, বিরোধী পক্ষ আছে, তারাও বন্ধুত্ব করে আমার সাথে, কিন্তু দেখলে তো রেগে যাবে না। হুম 10টা হয়ে যাচ্ছে, আমি পাঠিয়ে দিচ্ছি, আবার 10টা করছি, এরকম সব ছবি দিয়েছিলাম। এটাও বলবো তার সঙ্গে সঙ্গে যে জয়ন্ত ভট্টাচার্য প্রেসিডেন্ট, সেন্ট্রাল থেকে টাকা এসেছিল আমার দেবে বলে, আমার রিমুনারেশন, হুম 1 পয়সাও আমাকে দেয়নি, সে চলে গেছিল। এটাও বললাম তার সঙ্গে। সবাই আফসোস করেছিল ছাত্র পরিষদে, সব সব সবাই সবাই কেন দেয়নি? দিল না। মানে তখন নিজেরা নিয়ে নিজেরা নিয়েছে, তো চলে গেছিল, তখন তার বাবা মারা গেছিল বলে জলপাইগুড়ি না কোথায় চলে গেল, তার বাড়ি ছিল ওটা। হুম, আমি এত বলে দিলাম। তার সাক্ষী তো অনেক আছে, ও মুক্তি আছে আমার বন্ধু, ও তো জানে, ওরাই তো সব জানে, ছাত্র পরিষদে সব জানে ওরা। অনেক চেষ্টা করেছিল ওরা আদায় করার, আমি ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে দেখলাম না, পার্টিটা ঠিক হবে না এটা, তারপরে অন্য দল আসছে, আমি পারবো না এদের সাথে। আরও সিম্বল ব্যাপারটা জেনে নিলাম যে জন্ম থেকেই মিথ্যে, অতএব এ আর কত দূর এগোবে, এর ডেস্ট্রয় আমি দেখে যাব জীবনে থাকতে। সেটা হলো। আচ্ছা, হলো তো আনন্দ। আমি অন্য দিক দিয়ে বলবো না, আমি বলবো যে আমার কিছুটা অন্তত আলো পেলাম, যে না, আর পাকামি করতে পারলো না এই ফুলটা নিয়ে। এই হচ্ছে তৃণমূলের সিম্বলের জন্ম, এইখান থেকে হয়েছে, তুলিকার ভেতর থেকে। আর আমিও তুলিকা। আর তুমিও তুলিকা, যে ওর সাথে কথা বলছে সেও তুলিকা, এটা অবশ্যই ঠিক। তো এবার দেখো, এবার কি বলবে, আর কি বলবে ও। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে নমস্কার। বেঙ্গলি বটিতে। নমস্কার। টুটুল চৌধুরী ওরফে সোমনাথ চৌধুরী, যাকে সকলে টুটুল বলেই চেনেন, আপনারা জেনে নিলেন। তার কারণ হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের মূলেই যে প্রতারণা রয়েছে, যে প্রতারণার শিকার গত 28 বছর আগে এই সোমনাথ চৌধুরী হয়েছিলেন, আজ সেই ছবি আজকে আপনাদের কাছে পরিষ্কার, যেখানে যে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই মিথ্যে রয়েছে, প্রতারণা রয়েছে, তাহলে তারা মানুষের ভালো কি করে করবে? প্রশ্ন থাকছে আপনাদের কাছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গলি বইটি, আর আমি তুলিকা, তুলিকা আর্ট অ্যান্ড কালচারে আমরা বসে রয়েছে এই মুহূর্তে। সেই ভিডিও আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। www.bengalipoti.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।